সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সমাজবিজ্ঞান প্রথম পত্র ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সমাজবিজ্ঞান চতুর্থ অধ্যায় অর্থাৎ সমাজবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের সমাজের মৌল প্রত্যয়গুলো আছে, তার 8 নম্বর পাঠ বা অষ্টম পাঠে আজকে আমরা দল, সম্প্রদায়, সংঘ, সমাজ এগুলো বিষয়ে আলোচনা করবো এবং এগুলোর ভিতরে কি এই সব দল, সংঘ, সম্প্রদায় এবং সমাজের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্ক বিষয়ে আজকে আলোচনা হবে আজকের ক্লাসে। তো সবাইকে গুরুত্ব সহকারে আজকে ক্লাসটি দেখার জন্য আবেদন রইল। তো প্রথমে আমরা দলের ব্যাপারে যদি আলোচনা করি, দল বা গ্রুপ বলতে বুঝি আমরা এরকম একটি জনসমষ্টি, যেখানে দল হচ্ছে ক্ষুদ্র বা বৃহৎ একটি জনসমষ্টি যার মধ্যে বিদ্যমান রয়েছে এমন একটি সম্পর্ক যা দলের সদস্যদের একই সূত্রে আবদ্ধ করে, সমাজবিজ্ঞানী স্মলের মতে যেটি। তো এই যে দল, সেই দলের ভিতরে তাদের ভিতরে একটি পারস্পরিক সম্পর্ক বৈশিষ্ট্য বা তাদের ভিতরে একটি যে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা হতে হবে দলের ব্যক্তিদের সমমনা সম্পন্ন হইতে হবে। অর্থাৎ একই দলের ভিতরের ব্যক্তিরা যদি সমমনা সম্পন্ন বা সমগুণ সম্পন্ন হয়, তাহলে দলের ভিতরে যে শক্তিটি, সেই শক্তিটি আসলে বজায় থাকবে। তো দলের যদি আমরা কিছু বৈশিষ্ট্যের কথা বলতে চাই, তো দেখব যে দলের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট গ্রুপ বা উপদলে বিভক্ত হয়ে তখন একটি বৃহৎ দল গঠন করে। তো সেই দলের ভিতর বিভিন্ন বিজ্ঞানী, সমাজবিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। সমাজবিজ্ঞানী সামনারের মতে দল সাধারণত দুইটি ধরনের, অর্থাৎ একটি অন্তর্দল আর একটি বহির্দল। অন্তর্দল বলতে বুঝি যেটি আমাদের দল বোঝায়, অর্থাৎ উই গ্রুপ বা ইন গ্রুপ বোঝায়। তো আমাদের দল বলতে আসলে কি বোঝায়? যেমন যদি আমরা পরিবারের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের ভিতরে যে বন্ডিংটা থাকে, সেই বন্ডিংটা আসলে বাহিরের অন্যান্য মানুষের সাথে মিলে তৈরি হয় না। তো যদি তৈরি না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্তর্দল যেটি আছে, অর্থাৎ ভিতরের যে বন্ডিংটা থাকে, রক্তের সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্কটি তৈরি হয়, সেটিকে বলা হয় অন্তর্দল বা আমাদের দল বা ইন গ্রুপ বা উই গ্রুপ যেটিকে আমরা বলি, সেইটি সমাজবিজ্ঞান সামনের মতো। আর বহির্দল বলতে বোঝায় আউট গ্রুপ বা আদার গ্রুপ বলতে বোঝায় যে অন্য দল যেটি, অর্থাৎ অন্য দল বিভিন্ন ধরনের লোকের সমন্বয়ে যে দলটি তৈরি হয়, অর্থাৎ যাদের ভিতর সাধারণত রক্তের সম্পর্ক থাকে না, পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে বা সমাজের সাথে একজন আরেকজনের সাথে মিলে যে সম্পর্কটি তৈরি হয়, সেটিকে বলা হয় আসলে বহির্দল বা আউট গ্রুপ। আবার এই একই বিষয়ে মতামত পোষণ করেছেন সমাজবিজ্ঞানী কুলি। তার মধ্যে তিনি বলেছেন যে দল দুইটি, একটা মুখ্য দল আর একটা গৌণ দল। মুখ্য দল কোনটি? অর্থাৎ যেটি সমাজে অপরিহার্য, যেই দলটি ছাড়া আসলে সমাজ চলতে পারে না। সেক্ষেত্রে তিনি বলছেন পরিবারের কথা, বলেছেন রাষ্ট্রের কথা, যে এই দলগুলো ছাড়া আসলে সমাজ চলতে পারে না, সমাজ গঠিত হতে পারে না। এই সংগঠনগুলো আসলে সমাজের জন্য খুবই মুখ্য বা প্রধান। এজন্যই তিনি এটাকে নাম দিয়েছেন মুখ্য দল এবং আরেকটির নাম দিয়েছেন গৌণ দল, অর্থাৎ বেসিক এবং সেকেন্ডারি। যেটি অর্থাৎ বেসিক মানে যেটা অপরিহার্য, যেটি ছাড়া আসলে সমাজ কল্পনা করা যায় না, সমাজের কথা চিন্তা করা যায় না, সমাজের কথা ভাবা যায় না, সেটি আসলে এই মুখ্য দল। এবং তিনি বলছেন যে গৌণ দল। গৌণ দলটা কি? গৌণ দলটা যেটি আসলে অপরিহার্য না, বিভিন্ন সময় প্রেক্ষাপটে গঠিত হয়, আবার এদের কোনো কার্য বা ব্যাপ্তি সবসময় বিস্তৃত নাও হতে পারে। যেমন এরা যদি হয় যে স্বল্প সময়ের জন্য তৈরি হয়, আবার স্বল্প সময় পরে ভ্যানিশ হয়ে যেতে পারে, আবার দীর্ঘদিন টিকেও থাকতে পারে। তবে এদের কার্য সবসময় পরিবারের মতো সবসময় অ্যাক্টিভ নয়, অর্থাৎ এরা সবসময় একই রকমের কার্য করে সমাজের ভিতরে চলতে পারে না। তো এই দলের কথা তিনি সমাজবিজ্ঞানী সামনার এবং সমাজবিজ্ঞানী কলি তারা এইভাবে দুইটি গ্রুপে ভাগ করেছেন। তো দলের ভিতরে বিভিন্ন ধরনের উপদল থাকে বা ছোট ছোট দল থাকে, তো সেইগুলোর সমন্বয় আসলে দলটি তৈরি হয়। তো দেখা যাচ্ছে যে দলের ভিতরে সবসময় যে পারস্পরিক ক্রিয়া, সেটি সবসময় একরকম নাও থাকতে পারে। অর্থাৎ বিভিন্ন উপদলের ভিতরে যখন কোন্দল বা ঝামেলার সৃষ্টি হয়, তখন দলের ভিতরে বিভাজন তৈরি হয়। দলের ভিতরে বিভাজন তৈরি হলে তখন দেখা যাচ্ছে যে দলের যে স্বাভাবিক ভারসাম্য বা স্বাভাবিক যে ক্রিয়াটা, সেটা সবসময় স্থির থাকে না।
তো স্থির না থাকার কারণে এই দলের ভিতর বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয় এবং এই দলগুলো একটা সময় ভেঙে যেতে পারে। কিন্তু পরিবারের কথা যেটা আমরা আলোচনা করছি মুখ্য দলে বা অন্তর্দলের ভিতরে, আসলে পরিবারে এই ধরনের যদি কখনো তৈরি হয় বিভিন্ন ধরনের প্রবলেম, সেক্ষেত্রে পরিবার সম্পূর্ণরূপে বিনাশ হয় না, হয়তো বা এরকম হতে পারে যে যৌথ পরিবার থেকে একক পরিবার। তারপরে আমরা এর আগে সমাজবিজ্ঞানে যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই জেনে থাকবে যে বিভিন্ন ধরনের পরিবারের কথা আমরা আলোচনা করছি, যেমন একক পিতৃত্ব পরিবার, একক মাতৃত্ব পরিবার, এরকম বিভিন্ন ধরনের পরিবার তৈরি হয়, যেটাকে বলে সিঙ্গেল ফাদার সিঙ্গেল মাদার ফ্যামিলি, ঠিক আছে, এরকমভাবে তৈরি হয়। তো এরপরে যদি আমরা দলের পরে যদি আসি আমরা সঙ্গে, যেটাকে আমরা অ্যাসোসিয়েশন বলে থাকি। তো অ্যাসোসিয়েশন বা সংঘগুলো হচ্ছে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এই অ্যাসোসিয়েশনগুলো বা সংঘটা তৈরি হয়। যেরকম যদি আমরা দেখতে পাই যে সংঘর যদি আমরা কিছু বৈশিষ্ট্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখবো যে সংঘতে অবশ্যই থাকতে হবে কিছু সদস্য বা মেম্বার, যেটাকে বলা হয়। অর্থাৎ একটি সংঘ তৈরি হওয়ার জন্য কিছু সদস্য অপরিহার্য। এই সদস্যগুলো ছাড়া সাধারণত সংঘটা চলতে পারে না। তো সংঘ যখন না চলতে পারে তখন দেখা যাচ্ছে যে এই সদস্যদের কার্য বা সদস্যদের যেই প্রয়োজন সেটার ভিত্তিতে এই সংঘটা টিকে থাকে। আর একটা হচ্ছে যে এখানে একটা অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে। 2 নম্বর যদি আমরা বলি যে সংঘের ভিতরে একটি অবশ্যই অভিন্ন উদ্দেশ্য থাকতে হবে। এই অভিন্ন উদ্দেশ্য থাকার পিছনে অর্থাৎ সংঘটি টিকে থাকবে। যেমনটা যদি আমরা আলোচনা করতে যাই যে সংঘের যে অভিন্ন উদ্দেশ্য, সে অভিন্ন উদ্দেশ্য কি হতে পারে, যেমন যদি কোনো একটি আমরা দেখি যে রাজনৈতিক সংঘ বা ধর্মীয় সংঘ তৈরি হয়, যেমন অনেক সময় আমরা বলি যে মসজিদ কমিটি তৈরি হয়, মন্দির কমিটি তৈরি হয়, বা বিভিন্ন উপাসনালয়ের কমিটি থাকে। এর বাইরে হচ্ছে রাজনৈতিক বিভিন্ন দল তৈরি হয়, অর্থনৈতিক বিভিন্ন সংগঠন তৈরি হয়, ছাত্রদের বিভিন্ন সংঘ তৈরি হয়। এই যে সংঘগুলো, এই সংঘগুলো আসলে বিভিন্নভাবে সমাজকে প্রভাবিত করে। তো এদের উদ্দেশ্য থাকতে হবে অবশ্যই অভিন্ন। যদি অভিন্ন উদ্দেশ্য না থাকে তাহলে সংঘের যে স্বাভাবিক কার্যক্রম সেখানে বাধা তৈরি হয়। যেমন যদি আমরা বলতে চাই যে একটি রাজনৈতিক দল বা একটি ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের যে চাওয়া, সেই চাওয়ার সাথে যদি সব সদস্যদের চাওয়ার মিল না থাকে তাহলে সেখানে একটি অন্তর্কলহ বা অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে। এবং অন্তর্দ্বন্দ্ব তৈরি হলে তখন কি হবে, সংঘর যে স্বাভাবিক কার্যক্রম সেটা ব্যাহত হবে, ইভেন অ্যাসোসিয়েশন বা সংঘ সেটা ভেঙেও যেতে পারে। তো এভাবে অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন ধরনের সংঘ বিলুপ্ত হয়, আবার কোনো কোনো সংঘর স্বাভাবিক যে কার্যক্রম সেটা অনেক সময় সঠিকভাবে পরিচালিত হয় না। তো যার জন্য সংঘতে অবশ্যই থাকতে হবে সদস্য এবং তাদের একটি অভিন্ন উদ্দেশ্য অবশ্যই থাকতে হবে। বিভিন্ন উদ্দেশ্য তাদের থাকতে পারে, কিন্তু তাদের যে বেসিক বা মৌলিক যে একটি উদ্দেশ্য সেটি অবশ্যই এক হতে হবে। কারণ সেটি যদি এক না হয় তাহলে এই কার্যক্রমে কখনোই একাত্মতা প্রকাশ করতে যদি তারা না পারে তাহলে এই সংঘটার স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলতে পারবে না। সংঘের যদি আমরা বিভিন্নভাবে শ্রেণী বিভাগ করতে যাই তাহলে দেখবো যে বিভিন্ন ধরনের ধর্মীয় সংঘ তৈরি হয়, যেটা বলছে যেরকম যে মসজিদ কমিটি, মন্দির কমিটি কিংবা অন্যান্য যেগুলো আছে সেই ধরনের কমিটিগুলো তৈরি হয়। তারপরে যদি আমরা বিভিন্ন সামাজিক যে সংগঠনগুলো আছে, যেমন আমরা যদি বলতে যাই যে বাঁধন আছে বা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে, এই ধরনের সামাজিক বিভিন্ন সংগঠন আছে, এরা তৈরি হয়। আবার হচ্ছে রাজনৈতিক বিভিন্ন ধরনের সংঘ তৈরি হয়। তো রাজনৈতিক বিভিন্ন দল, উপদল, এর বাইরেও অনেক ধরনের সংগঠন তৈরি হয় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। এই সবগুলো হচ্ছে রাজনৈতিক সংঘ। এর বাইরে যদি আমরা অর্থনৈতিক বিভিন্ন সংগঠন দেখতে পাই, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো বহির্বিশ্বেও বিভিন্ন ধরনের অর্থনৈতিক সংঘ আছে। তো এরা হচ্ছে যে এদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে একই উদ্দেশ্যে এরা পরিচালিত হবে, তবে এদের বিভিন্ন ধারা ও উপধারা রয়েছে। আর সম্প্রদায়ের কথা যদি আমরা বলতে চাই, সম্প্রদায় হচ্ছে একটি কমিউনিটি। কমিউনিটি কিরকম, যেরকম আমরা বাঙালি যারা আছি, বাঙালি হচ্ছে একটি নির্দিষ্ট কমিউনিটি। অর্থাৎ এই কমিউনিটির ভেতরে আছে বিভিন্ন ধরনের লোকজন থাকতে পারে, কিন্তু সম্প্রদায়ের যে কথা বলতেছি আমরা, যে বাঙালির ভিতরেও বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে।
যেমন যদি আমরা বলি যে পাহাড়িরা তারা কিন্তু একটি ভিন্ন ধরনের সম্প্রদায়, অর্থাৎ তাদের হচ্ছে কমিউনিটিটা একটু ভিন্ন ধরনের, কিংবা যারা সমতলে আছে তাদেরটা এক ধরনের, যারা গ্রামে আছে তাদেরটা এক ধরনের, যারা শহরে আছে তাদেরটা অন্য ধরনের। তো এভাবে আসলে আলোচনা করলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের সংঘ তৈরি, সম্প্রদায় তৈরি হচ্ছে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে। এখন সংঘর যদি বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা আলোচনা করলে দেখতে পাবো যে সংঘর একটি নির্দিষ্ট অঞ্চল থাকতে হবে। যেমন যদি যারা রাজবাড়ী এই অঞ্চলে বসবাসকারী, মানে তোমরা যারা এই কলেজের স্টুডেন্ট, তাদের বসবাস সাধারণত এই অঞ্চলটাতে। তো রাজবাড়ির যেই বৈশিষ্ট্য বা রাজবাড়ি এই অঞ্চলের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সের সাথে আসলে ঢাকা বা রাজশাহী, চিটাগং এইসব অঞ্চলের ক্যারেক্টারিস্টিক্সের সাথে একটু পার্থক্য রয়েছে। তো নির্দিষ্ট একটি সম্প্রদায় বলতে আমরা আসলে এই অঞ্চলের মানুষদেরকে বুঝিয়ে থাকি। আবার আমরা যদি বলি যে কুষ্টিয়া, যশোর কিংবা এই অঞ্চলগুলোতে যেরকমটা বৈশিষ্ট্য আছে, তার বাইরে যদি আমরা আলোচনা করি যে ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলে মানুষের যেই আচরণগত পার্থক্য, ভাষাগত পার্থক্য, সাংস্কৃতিক পার্থক্য, সামাজিক পার্থক্য, এই যে পার্থক্যগুলো সেগুলো আসলে আমরা দেখতে পাবো। তো এই যে সম্প্রদায়ের ভিতরে গ্রামীণ এবং সাধারণত শহুরে দুইটি সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তো আচ্ছা, এই যে বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম যে লোকালিটি অর্থাৎ অঞ্চলের যে বৈশিষ্ট্য, এই অঞ্চলের বৈশিষ্ট্যের বাইরেও কিছু আছে যে সম্প্রদায়গত অনুভূতি। যেমন তোমরা যদি কখনো বাইরে গিয়ে থাকো, বিশেষত বাংলাদেশের বাইরে অর্থাৎ নিজ জেলা বাইরে যদি যাও, সেক্ষেত্রে দেখবে যে ঢাকা বা অন্য কোথাও গিয়ে যদি রাজবাড়ির লোকজন দেখতে পাও, তাহলে একটা সিম্পেথি চলে আসে বা তার প্রতি একটা ভালো লাগা তৈরি আসে যে না, এই লোকটি আসলে আমাদের নিজ জেলার বা নিজ অঞ্চলের। তো একইভাবে তুমি যদি বাংলাদেশের বাইরে যাও, গিয়ে যদি অন্য যে কোনো কান্ট্রিতে গিয়ে একজন যদি বাঙালির দেখা পাও, তাহলে দেখতে পাবে যে বাঙালির যেই ভালোবাসা, বাঙালির প্রতি যেই ভালো লাগা, সেটি তোমার ভিতরে আসলে প্রকাশ পাচ্ছে এবং তার প্রতি এক ধরনের সিম্পেথি বা তার প্রতি এক ধরনের ভালো লাগা তোমার তৈরি হবে। তার সাথে কথা বলতে ইচ্ছে হবে, তার সাথে হয়তো বা জানার ইচ্ছে হবে কি উদ্দেশ্যে, কি জন্য, কিভাবে আসছে। তো এই যে সম্প্রদায়গত একটি অনুভূতি, সেটি আসলে তোমার ভিতরে তৈরি হবে। তৈরি হলে তখন তোমরা দেখতে পাবে যে তোমাদের যেই কাছে আসার যেই চেষ্টা, সেই চেষ্টাটা আসলে অব্যাহত থাকবে। অর্থাৎ এটা কিসের জন্য? সম্প্রদায়গত। যেই অনুভূতিটা তোমার একজন বিদেশি, মানে ইংরেজ বা আমেরিকান বা জার্মান বা অন্য কোনো দেশের ফরাসি বা অন্য কোনো দেশের রাশিয়ান, যেটাই হোক, তো কোনো দেশের মানুষের প্রতি তোমার এতটা সম্প্রদায়গত অনুভূতিটা আসবে না। তো না আসার কারণে এই যে বৈশিষ্ট্যটা অর্থাৎ সম্প্রদায়ের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকতে হলে আমাদেরকে অবশ্যই সম্প্রদায়ের ভেতরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে। তো কীরকমভাবে ওভারকাম করতে হবে? অর্থাৎ এই যে সম্প্রদায়ের যে অনুভূতিটা, সেই অনুভূতিটা তৈরি হবে একটা মানুষের জন্মস্থান, তারপরে হচ্ছে পিতামাতা, এইগুলোর উপরে ডিপেন্ড করে তৈরি হয়। তো যদি কোনো দেশের এরকম হয় যে একটি সন্তান, সে তার বাবা মা হচ্ছে বাঙালি, সে জন্মগ্রহণ করে এই ইংল্যান্ডে, তখন তার দুই দেশের প্রতি একটি ভালো লাগা তৈরি হয়। ফার্স্টে সে বাঙালি, অর্থাৎ তার যে রক্ত, সেই রক্তের প্রতি একটি টান তৈরি হবে, দেশের প্রতি একটি টান যেরকম থাকবে, অনুরূপভাবে যেই দেশে জন্মগ্রহণ করছে, সেই যেই জায়গায় জন্মগ্রহণ করছে, সেই জায়গার প্রতি একটি ভালো লাগা তৈরি হবে। তো এই যে সম্প্রদায়গত অনুভূতি, এই অনুভূতির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সম্প্রদায় গড়ে ওঠে। যেমন আমরা যদি বলি আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে কিংবা লন্ডনে টাওয়ার হ্যামলেটসে, সেখানে বাঙালিদের বিভিন্ন সম্প্রদায় গড়ে উঠেছে। অর্থাৎ বাঙালিরা সেখানে একত্রতা হয়ে একটি নিজেদের একটি কমিউনিটি বা সম্প্রদায় তৈরি করেছে, যেটি আসলে বাংলা পাড়া বা বাংলা টাউন, বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় পরিচিত আছে। তো এই সম্প্রদায়ের কথা যদি বলি, সাধারণত দুইটি সম্প্রদায় আমরা দেখতে পাই, একটি হচ্ছে গ্রামীণ সম্প্রদায়, অন্যটি হচ্ছে শহুরে সম্প্রদায়। এখন এর বাইরে অনেক ধরনের সম্প্রদায় আছে, যেমন পাহাড়ি আছে, সমতল আছে। তো যাই হোক, এই দুইটি সম্প্রদায় সমাজবিজ্ঞানী মোটামুটি আলোচনা করেছেন, একটি হচ্ছে গ্রামীণ, অন্যটি হচ্ছে শহুরে। যদি গ্রামীণ সম্প্রদায়ের কথা বলতে যাই, তাহলে শুধু গ্রামেই যে গ্রামীণ সম্প্রদায় আছে এরকম না, শহরের আশেপাশে বা ইভেন শহরের ভেতরেও অনেক সময় গ্রামীণ সম্প্রদায় গড়ে ওঠে। যেরকমটি হয় যে বিভিন্ন বস্তি এরিয়ায় অথবা শহরের খুব কাছে, যেখানে শহরের ছোঁয়া এখনো সম্পূর্ণরূপে পায়নি, এরকম জায়গায় অনেক গ্রামীণ
সম্প্রদায় গড়ে ওঠে, বা বিভিন্ন অঞ্চল থেকে আগত লোকজনের উপর ডিপেন্ড করে এই সম্প্রদায়গত যে এরিয়াটা সেটা গড়ে ওঠে। অন্যটি হচ্ছে শহুরে সম্প্রদায়। শহুরে সম্প্রদায়ের কথা যদি আমরা বলতে যাই, তাহলে শহরের বিভিন্ন ধরনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিল্প কারখানাগত বা অন্যান্য যেগুলো আছে সেইগুলোর উপর ডিপেন্ড করে আসলে শহুরে সম্প্রদায় গড়ে ওঠে। তো এভাবে ক্রমান্বয়ে সম্প্রদায়ের যে বৈশিষ্ট্য বা সম্প্রদায়ের যে ক্যারেক্টারিস্টিক সেগুলো আসলে তৈরি হয়। এই যে গ্রামীণ আর শহুরে সম্প্রদায়, এই গ্রামীণ ও শহুরে সম্প্রদায়ের ভিতরে আসলে কি বলে, যেটাকে আকাশ পাতাল ডিফারেন্ট বলতে পারি আমরা। তো এই ধরনের একটি পার্থক্য তৈরি, অর্থাৎ গ্রামের মানুষ সাধারণত যেটা আমরা বলে থাকি যে সে সহজ সরল হয়ে থাকে। সবসময় যে সহজ সরল, সবাই যে সহজ সরল সেটাই আসলে নয়। তবে অধিকাংশ মানুষ সহজ সরল প্রকৃতির হয়ে থাকে, স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত এবং স্বাভাবিক কর্মকাণ্ডে তারা ব্যতিব্যস্ত থাকে। কিন্তু শহরের কথা যদি আমরা আলোচনা করতে যাই, সেখানে আসলে শিল্প কারখানা, অফিস আদালত বা অন্যান্য যেইগুলো আছে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ধরনের চাপ বা প্রেক্ষাপট উপেক্ষা করে আসলে বিভিন্ন ধরনের সম্প্রদায় সেখানে তৈরি হয়। সম্প্রদায় তৈরি হলে বিভিন্ন ধরনের সেখানে প্রবলেম যেরকম আছে সেরকম সুফলও আছে। তো দুইটি সম্প্রদায়ের ভিতরে আসলে বিভিন্ন ধরনের পার্থক্য আমরা দেখতে পাই। এখন পাঠ শেষে আসলে মূল যে আলোচ্য বিষয় ছিল যে দল, সঙ্গ, সম্প্রদায় এগুলোর সাথে আসলে সমাজের কি সম্পর্ক। প্রথমেই বলতে চাই যে দলের কথা। দল হচ্ছে এরকম একটি সংগঠন যেটি আসলে সমাজের প্রাথমিক স্তর বলা যেতে পারে। অর্থাৎ যদি দল না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্তর্দলের কথা আমরা বলেছিলাম, যে পরিবারের কথা, এবং বহির্দল বলেছিলাম বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান তৈরি হয়। তো এইগুলো যদি তৈরি না হয় তাহলে সমাজ আসলে কিসের উপরে রান করবে। অর্থাৎ সমাজের আসলে বেসিক স্ট্রাকচারগুলো হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, দল থেকে যেগুলো তৈরি হয়। তো এই পরিবার বা অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার সমাজের। এইগুলো ছাড়া আসলে সমাজ চলতে পারে না, কারণ পরিবার যদি না হয় সমাজ তৈরি হবে না। তো অনুরূপভাবে বিভিন্ন ধরনের যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেরকম আমরা বলি যে গৌণ দল যেগুলোর মধ্যে বলি, যেমন বিভিন্ন ধরনের ছাত্র সংগঠন আছে, এর বাইরেও বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। তো এইগুলো যদি না থাকে তাহলে আসলে সমাজ চলতে পারে না। অনুরূপভাবে সংঘর কথা যদি আমরা বলি, যে সমাজে চলতে গেলে বা সমাজকে একটি সুষ্ঠু কাঠামোর উপরে যদি আমরা দাঁড় করাতে চাই, সেক্ষেত্রে দেখবো যে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এইসব সংঘগুলো বা অ্যাসোসিয়েশনগুলো যদি না থাকে তাহলে আসলে সমাজ মুখ্যত চলতে গিয়ে পথে পথে বাধার সৃষ্টি হবে, এবং সেই বাধাগুলো আসলে ওভারকাম করা সমাজের মানুষের পক্ষে অনেক সময় কষ্টকর হয়ে দাঁড়াবে। যার জন্য এই সংঘগুলো আসলে সমাজকে স্মুথলি রান করার জন্য এই সংঘগুলো তৈরি হয়। আর যদি সম্প্রদায়ের কথা বলতে চাই, তাহলে দেখবো যে সম্প্রদায়ের যে অঞ্চলগত যে পার্থক্যগুলো আছে, যেমন যেটাকে আমরা বলেছি যে সম্প্রদায় তৈরি হওয়ার জন্য অঞ্চল এবং সম্প্রদায়গত অনুভূতি এই দুটি অবশ্যই থাকতে হবে। এই দুটি যদি না থাকে তাহলে দেখা যাবে যে গ্রামীণ বা শহরে কোনো ধরনের সমাজের প্রতি আসলে মানুষের ভালো লাগা তৈরি হবে। এবং এই যে গ্রামীণ সম্প্রদায়, শহুরে সম্প্রদায়, এই দুইটি সম্প্রদায়কে অবশ্যই আলাদা আলাদাভাবে সমাজের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মুথলি রান করাতে হবে। অর্থাৎ গ্রামীণ এখন যেটা হচ্ছে যে গ্রাম হবে শহর অথবা শহর হবে গ্রাম, যে স্লোগানগুলো নিয়ে এগুচ্ছে, অর্থাৎ গ্রাম হবে শহর এই স্লোগানটাকে সামনে রেখে এগুচ্ছে। তো এই যে আগানোর যে প্রসেস, অর্থাৎ গ্রামের মানুষকেও শহরের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, তখন দেখা যাচ্ছে যে গ্রামের মানুষের সাথে যে গ্রামের সম্প্রদায়ের সাথে শহর সম্প্রদায়ের যেই পার্থক্যটা, যেই উঁচু নিচু ভেদাভেদটা, সেই ভেদাভেদটা বলে সমাজের ভেতরে একটা কোরিলেশন তৈরি হবে। আর এই রিলেশনটা তৈরি হলে তখন থেকে দেখা যাবে যে সমাজের মানুষের ভেতরে বিভিন্ন ধরনের যেই সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আসলে দূর করা সম্ভব হবে। তো এইগুলো যদি সম্ভব হয় তাহলে দেখা যাচ্ছে যে এই যে অঞ্চলগত বা সম্প্রদায়গত যে পার্থক্যগুলো আছে, যেমন যে অঞ্চলগত পার্থক্য, অর্থাৎ পাহাড়ি মানুষ যারা আছে তারা সমতলের মানুষকে সহ্য করতে পারে না। এগুলো আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে পাহাড়িদের সাথে সমতলে মানুষের, অথবা আমরা যেটা বলি যে বিভিন্ন উপজাতির সাথে যে বাঙালিদের যে সংঘর্ষ, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, খাগড়াছড়ি, রাঙামাটি এগুলোতে, তো আমরা যেগুলো দেখতে পাই, তো সেই সমস্যাগুলো আসলে দূর করা সম্ভব হবে। আর হচ্ছে যে
সম্প্রদায়গত অনুভূতি যেগুলো আছে, যেমন বিভিন্ন অঞ্চলে মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠ বলে অনেক সময় দাবি করে থাকে। যেমন যারা ঢাকার স্থানীয় আছে তারা নিজেদেরকে অনেক সময় শ্রেষ্ঠ দাবি করে, যে না তারা আসলে এই অঞ্চলের এক্স্যাক্টলি বাসিন্দা, বাদ বাকি সবাই হচ্ছে বহিরাগত। এরকমভাবে বিভিন্ন অঞ্চলে কোনো কোনো অঞ্চলে মানুষ নিজেদেরকে শ্রেষ্ঠত্ব দাবি করে থাকে। তো এই শ্রেষ্ঠত্ব দাবি করার কারণে দেখা যাচ্ছে যে সম্প্রদায়ের ভিতরে একটি পার্থক্য তৈরি হয়। অর্থাৎ এই গ্রাম থেকে যারা ডাইভার্ট হয়ে শহরে সম্প্রদায়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে, তারা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়। অর্থাৎ তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার যে সুযোগটি, সেই সুযোগটি আসলে প্রকৃত পক্ষে দেওয়া হয় না। আর না দেওয়ার ফলে তারা এখানে একটি বৈষম্যের শিকার হয়। অর্থাৎ তারা না গ্রামীণ সম্প্রদায় না শহরি সম্প্রদায়, এই দুইটির মাঝখানে একটি সম্প্রদায় হিসেবে তারা এই জায়গাটা, অর্থাৎ ব্লাঙ্ক জায়গাটা, তাদের কোনো আইডেন্টিটি থাকে না, না তারা গ্রামীণ সম্প্রদায় বা শহরি সম্প্রদায়। এই মাঝখানে একটা আইডেন্টিটি ক্রাইসিস তখন তারা ভুগতে থাকে। অর্থাৎ গ্রামের যেই সম্প্রদায় তাদের সাথে যেরকম অ্যাডজাস্ট করতে পারে না, তাদের যেই চাল চলন, আচার আচরণ, কথাবার্তা বা চলাফেরা, সেগুলোর সাথে তারা খাপ খাওয়াতে পারে না। আবার শহরের যে ব্যয়বহুল বা বিলাসবহুল জীবনযাপন, সেটার সাথেও তারা আসলে অভ্যস্ত হয়ে উঠতে পারে না বিভিন্ন ধরনের প্রবলেমে। তখন তারা একটি প্রবলেমের ভিতরে এখানে পতিত হয়, যার ফলশ্রুতিতে সমাজে এই জায়গাটায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। তখন এই জায়গাটা এসে তৈরি হয় বস্তি বা বিভিন্ন ধরনের জায়গায়, শহরের আশেপাশে যেগুলো আছে সেই সব জায়গাতে বেড়ে উঠে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, যেগুলো আমরা অসামাজিক বা সমাজ বহির্ভূত কর্মকাণ্ড বলে আমরা জেনে থাকি। তো এই বিষয়গুলো আসলে খুবই কষ্টকর, বা এই বিষয়গুলো খুবই টাফ হয়ে যাচ্ছে দিন দিন অ্যাডজাস্ট করার জন্য। কারণ গ্রামীণ সম্প্রদায় থেকে যারা উঠে আসে, সেই সব মানুষগুলো আসলে প্রাথমিক অবস্থায় চায় যে তারা একটি নিজেদের আইডেন্টিটি তৈরি করবে শহরে। কিন্তু শহুরে সম্প্রদায় সেটি ভালোভাবে না নেওয়ার কারণে এই যে সম্প্রদায়গত পার্থক্য, সেই পার্থক্যটি আসলে দিন দিন প্রকট আকার ধারণ করতেছে, এবং এই সমস্যাগুলো সমাজে আসলে বিদ্যমান আছে। তো এই সমস্যাগুলো থেকে ওভারকাম করার জন্য অবশ্যই যারা সমাজবিজ্ঞানী আছে তারা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করার চেষ্টা করেছে। কিন্তু এই যে স্বাভাবিকভাবে শহরের মানুষের যে মন মানসিকতা, সেটা গ্রামের মানুষের মন মানসিকতার সাথে বা তাদের যে সংস্কৃতি, সামাজিকতা, সেইগুলোর সাথে আসলে অ্যাডজাস্ট না হওয়ার কারণে অনেক সময় সমাজবিজ্ঞানীরা এই জায়গাটিতে একটি আসলে গ্যাপ, যে ফিল আপের যে ব্যবস্থা, সেটি অনেক সময় তৈরি করতে পারেননি। তৈরি করতে না পারার কারণে এই যে অঞ্চল এবং সম্প্রদায়গত অনুভূতি, এগুলো প্রকট আকার ধারণ করেছে। অর্থাৎ যারা ইংলিশ বলি, আমরা যারা ইংলিশ হিসেবে যাদেরকে জানি, অর্থাৎ যাদেরকে ব্রিটিশ বলে থাকি, তো তাদেরকে অনেক সময় নাকুচু জাতি বলা হয়। নাকুচু জাতি বলা হয় এজন্য যে তারা হচ্ছে অন্যদেরকে অবজ্ঞা করে। অর্থাৎ যারা বাঙালি আছে বা আফ্রিকান আছে, বিশেষত ইউরোপের কান্ট্রিগুলোতে যাদেরকে এশিয়া বা আফ্রিকা থেকে আগত মানুষদেরকে অবজ্ঞার চোখে দেখা হয়। অবজ্ঞার চোখে দেখার কারণে এই অঞ্চলের মানুষগুলো আসলে ওই দিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। বিশেষত যেগুলোকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পার্থক্য, অর্থাৎ কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ পার্থক্যের ভিতরে জানি। আমেরিকাতে খুব চলতেছে এটা, ব্ল্যাক লাইফ ম্যাটার্স নামে একটি আন্দোলন হচ্ছে। সেই আন্দোলন আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যে কালোরাও যে মানুষ, অর্থাৎ তারা যে সমাজে চলতে পারে সেই এবং শ্বেতাঙ্গদের সাথে অ্যাডজাস্ট করতে পারে, এবং শ্বেতাঙ্গদের যে তারা যে কোনো অংশ কম নয়, শুধুমাত্র গায়ের রং দিয়েই যে পার্থক্য তৈরি হবে সমাজে, এমনটা নয়। বরঞ্চ সমাজে পার্থক্য তৈরি হওয়ার জন্য আসলে মানুষের ভেতরে তার যে ট্যালেন্ট বা তার যে প্রতিভা, সেটা বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। এই সমস্যাগুলো আসলে তখন ওই দেশগুলোতে প্রকট আকার ধারণ করতেছে, এবং সম্প্রতি এই বিষয়গুলো নিয়ে সমাজে খুবই আলোচিত হচ্ছে। তো যাই হোক, সমাজ চলতে গেলে দল, সঙ্গ, সম্প্রদায়, এ কোনোটি আসলে সমাজ থেকে বাদ দেওয়ার মতো না। অর্থাৎ প্রত্যেকটি প্রত্যেকটি সামাজিক প্রতিষ্ঠানকে অবশ্যই দরকার হবে সমাজ গঠনের জন্য। অর্থাৎ দল, সঙ্গ, সম্প্রদায়, এই তিনটি সমন্বয়ে আসলে সমাজ চলবে, এবং সমাজ চলতে গেলে এই স্ট্রাকচারগুলোর উপরে দাঁড়িয়ে থাকতে হবে। এগুলো বেসিক স্ট্রাকচার কিছু আছে, কিছু আছে সুপার স্ট্রাকচার, ঠিক আছে? তো এইগুলোর সমন্বয় গঠিত হতে হবে সমাজ। তো সমাজের সাথে এগুলোর সম্পর্ক অপরিহার্য। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আরও দেখা হবে।